আশির দশকের গোড়ায় মান্নাদের কণ্ঠে অভূতপূর্ব জনপ্রিয়তা পায় এই গানটি। খেলা ফুটবল খেলা, খোকা দেখতে গেল সেই সকালবেলা, নিমিষেতে খেলার মাঠ আজ বদলে গেল রূপ, রণক্ষেত্র আর কাকে বলে, খোকা ভয়ে চুপ, প্রাণ ভয়ে ছুটল মানুষ সবাই দিশেহারা, সারা মাঠ বয়ে গেল রক্তগঙ্গার ধারা, হাজার লোকের পায়ের চাপে হারিয়ে গেল খোকা। গীতিকার ছিলেন সত্য বন্দ্যোপাধ্যায়। গানটির নেপথ্যে আছে কলকাতার ফুটবল ময়দানের এক কলঙ্কিত ইতিহাস। 1980 সালের 16ই আগস্ট কলকাতার ইডেন গার্ডেন্সের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে অস্বাভাবিক উত্তেজনা সৃষ্টি হয় এবং দুই দলের সমর্থকদের উন্মত্ত সংঘর্ষে পদপিষ্ট হয়ে 16 জন দর্শকের মৃত্যু হয়। এদের কয়েকজনের নাম হলো নবীন নস্কর, কার্তিক মাঝি, কল্যাণ সামন্ত, অলোক দাস, ধনঞ্জয় দাস, রবীন আদক, সমীর দাস প্রমুখ। এই ময়দানি সংঘাতের পিছনে সামাজিক ইতিহাসের এক গভীর পর্যায়ে লুকিয়ে আছে। কি ঘটেছিল সেদিন ইডেন গার্ডেন্সে? লিগের বড় ম্যাচ। খেলার দ্বিতীয় মাথায় মোহনবাগানের সবচেয়ে ক্ষিপ্র ফরওয়ার্ড বিদেশ বসুকে ট্যাকেল করে মাটিতে ফেলে দেন ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার দিলীপ পালিত। বিদেশ বসু মাটির থেকে উঠে চূড়ান্ত অখেলোয়াড়ি আচরণ করেন। তিনি দিলীপ পালিতকে সজোরে লাথি মারেন। রেফারি সুধীন চট্টোপাধ্যায় দুজনকেই লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বার করে দিলেও মোহনবাগানের পক্ষে ফ্রি কিকের বদলে বল ড্রপ দিয়ে খেলা শুরু করে দেন। এই ঘটনা স্টেডিয়ামের আগুন জ্বলে যায়। ইডেন গ্যালারির একটা নির্দিষ্ট অংশে দুই দলের উত্তেজিত সমর্থকের দল হাতাহাতি এবং ইট ছোড়াছুড়ি শুরু করে। ইট, লোহার রড, কংক্রিটের ভাঙা অংশ যথেচ্ছ ছোড়াছুড়ি চলতে থাকে। দর্শকেরা উন্মাদের মতো স্টেডিয়ামের বাইরে বেরিয়ে আসতে শুরু করে, কিন্তু তখন সব কটা গেট কোনো অজ্ঞাত কারণে বন্ধ ছিল। সংবাদপত্রের প্রত্যক্ষদর্শী চোখে ধরা পড়েছিল সেই উন্মাদনা। প্রাণ বাঁচাতে কেউ ছুটেছিল আকাশবাণী, কেউ বা বিশাল স্কোরবোর্ডের দিকে। ভিড়ের চাপে মাটিতে লুটিয়ে পড়েন শয়ে শয়ে দর্শক। অনেকেই তাদের শরীর মারিয়ে চলে যান। আহতদের মিছিলে ইডেনের সবুজ ঘাস জায়গায় জায়গায় লাল হয়ে ওঠে। গ্যালারিতে যখন এই তাণ্ডব, পুলিশ নিষ্ক্রিয় দর্শক হিসাবে বসেছিল। লাল কার্ড দেখানোর পর আরও 25 মিনিট ধরেই উন্মত্ততা চলতে থাকে। অতঃপর পুলিশ গ্যালারির দিকে ছুটে যায় ঝামেলা থামাতে। লাঠিচার্জ করে নির্বিচারে। যারা শতপ্রণোদিত হয়ে আহত দর্শকদের টেনে নামাচ্ছিলেন তাদের ওপরও লাঠি বাড়ি পড়ে। গোটা ইডেন যুদ্ধক্ষেত্রের চেহারা নেয়। রণজি স্ট্যান্ডের ঠিক সামনে ইডেনের ফেন্সিংয়ের ধারে তখন অজস্র পুলিশ। তাদের পিছনে অসংখ্য মানুষের আর্তচিৎকার। জল জল ধ্বনি ভেসে আসছিল। কয়েকজন যুবক জল নিয়ে আহতদের মুখে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তাদেরও পিঠে পড়েছিল পুলিশের লাঠি। তবু অসীম ধৈর্যে ওরা পুলিশের চোখ রাঙানি উপেক্ষা করে বন্ধ গেট খুলে আহত মানুষকে মাঠের বাইরে নিয়ে আসার চেষ্টা চালালেন। আকাশবাণী প্রান্তে তখন অজস্র মানুষ লুটিয়ে পড়ছেন, কাতরাচ্ছেন। ওই দিন মাঠেই 13 জন পদপিষ্ট হয়ে দর্শক মারা যান। পরে হাসপাতালে আরও 3 জনের মৃত্যু হয়। পরের দিন সংবাদপত্রের শিরোনাম হয় কলকাতা নতুন ঘাতক, অবশেষে খেলার মাঠেই মৃত্যু, নিহত 13, আহত শত শত, বড় খেলার মর্মান্তিক ফল। ওই দিন খেলার শেষে উন্মত্ত দর্শকেরা এরিয়ান তাঁবু তছনছ করে। চেয়ার, টেবিল সহ টেন্টের আসবাবপত্র ভাঙা হয়। আইএফের তৎকালীন সম্পাদক এরিয়ান্সের ক্লাবের কর্মকর্তা হওয়ার জন্যই এই আক্রমণ বলে মনে করা হয়। ক্লাবের সমস্ত ছবি নষ্ট করা হয়, ফুটো করে দেওয়া হয় তাঁবু। পরের দিন খবরের কাগজের রিপোর্টে ফুটে ওঠে হাসপাতালে তরতাজা সব যুবকের লাশের ছবি। রাত 9টায় শুকলাল কারনানি হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের সামনে চত্বর ছাপিয়ে উদ্বিগ্ন লোকের ভিড়। তরতাজা 10টি যুবকের লাশ। সবচেয়ে কম বয়স যার, তার বয়স 15-16। মৃতদেহ শনাক্ত করার জন্য দীর্ঘ লাইন। উদ্বিগ্ন আত্মীয়রা মৃতের শাড়িতে তন্ন করে খুঁজছেন তখনও বাড়ি না ফেরা ভাই বা ছেলের মুখ। পুলিশি ব্যর্থতা, টিকিটের কালোবাজারি, অপ্রতুল নিরাপত্তা এবং খেলোয়াড়দের অনিয়ন্ত্রিত আচরণের মধ্যেই কলকাতার ময়দানি ইতিহাসের এই ট্র্যাজিক দিনটির উৎস খুঁজলে চলবে না। হিংসার এই গণমনস্তত্ত্বের কারণ ও চরিত্র ছিল অনেক বেশি গভীর। 60-এর দশকের তীব্র রাজনৈতিক আন্দোলন ও সামাজিক অস্থিরতা, 70-র গোড়ায় নকশাল আন্দোলন ও তার ব্যর্থতা বাংলার যুব সমাজে এক গভীর হতাশা ও অনিশ্চয়তার জন্ম দিয়েছিল। হাজার হাজার কোণ ঠাসা মরিয়া যুবকের নৈরাজ্য ও বিশৃঙ্খলার তালিম তাদের হাতে ব্যাট বল না তুলে পাইপ গান, বোমা বাঁধার দিকে ঠেলে দেয়। দুঃসহ বর্তমান ও অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে ক্রুদ্ধ যুব সমাজের সেই অংশটি সেদিন ফুটবলের মাঠে বেপরোয়া হিংসার মধ্যে দিয়ে নিজেদের কিচ্ছু না হয়ে উঠতে পারা জীবনের অস্বাভাবিক চরিতার্থতা খুঁজতে চেয়েছিল। 70 দশকের ফুটবল মাঠে দর্শক সংস্কৃতি এরই প্রত্যক্ষ ফল।
এই সময় মোহনবাগান ইস্টবেঙ্গল খেলাকে কেন্দ্র করে দু দলের সমর্থকদের উত্তেজনা ও সংঘাত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। রাত দিন ধরে টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকা, সামান্য কারণেই বচসা মারামারি যা নিয়ন্ত্রণ করতে ঘোড়সওয়ার নামাতে হতো, সেরকম ঘটনা আকছার বিবরণ পাওয়া যায় ৭০ ময়দানের ইতিহাসে। ১৯৭৫ সালে এই প্রধান দু দলের লিগ ম্যাচের আগে এই রকম এক ঘটনায় টিকিটের লাইনে মারামারির জেরে ২ জন অজ্ঞান এবং ৪ জন আহত হয়। পরের বছর ফের টিকিটের লাইনে অশান্তির কারণে শক্তিপদ দে নামক এক ব্যক্তি মারা যান। ১৯৭৫ সালে সিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগানকে ৫-০ গোলে হারায়। সেই পরাজয় সহ্য করতে না পেরে ২৫ বছরের যুবক উমাকান্ত পালদি আত্মহত্যা করে। সুইসাইড নোটে সে যা লিখে যায় তাও খুব বিস্ময়কর। সামনের জন্মে মোহনবাগানের ভালো ফুটবলার হয়ে এই পরাজয়ের শোধ নিতে চায়। ১৯৭৭-এর লিগ ম্যাচেও ইস্টবেঙ্গলের কাছে ২-০ গোলে পরাজিত হবার পর জনৈক মোহনবাগান সমর্থক কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। অর্থাৎ খেলা জিনিসটা নিছক খেলা থাকছে না, হয়ে দাঁড়িয়ে যাচ্ছে এক ধরনের জীবন যুদ্ধের ক্ষুদ্র সংস্করণ। ৬০-এর দশকেই এই লক্ষণগুলো প্রবল হতে শুরু করেছিল। ৭০-এ সেটাই তুঙ্গে ওঠে। প্রখ্যাত অভিনেতা ও ফুটবল প্রেমী অনিল চট্টোপাধ্যায় সেদিন আক্ষেপ করে বলেছিলেন, না মাঠে কেন যাব বলুন, খেলার মাঠে এখন যেসব দুর্ঘটনা ঘটছে বলে জানতে পারছি, যতদিন না পর্যন্ত জানবো মাঠে খেলাটা খেলাই থাকছে, সেখানে গেলে আমার নিরাপত্তার কোনো অভাব হবে না, ততদিন পর্যন্ত কেন আমি মাঠে যাব। ঘেরা মাঠটা ইট পাটকেল ছোড়ার জন্য, কুৎসিত গালাগালি করার জন্য, খেলার নামে মাথা গরম করার জন্য নয়। বিশেষ করে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে এই ধারাবাহিক অশান্তির পিছনে গণমনস্তত্ত্বের এক ইতিহাস লুকিয়ে আছে। তা হলো ঘটি বাঙাল দ্বন্দ্ব। সেই ৩০-এর দশকের কলকাতা ময়দান থেকে বাহিত হয়ে স্বাধীনতাকালীন ও স্বাধীনতা পরবর্তী এবং আরও পরে বাংলাদেশ মুক্তিযুদ্ধের কারণে পূর্ববঙ্গ থেকে আগত শরণার্থী স্রোতের সঙ্গে এই দ্বন্দ্বের অঙ্গাঙ্গী যোগ। ১৯২৫ সালে ইস্টবেঙ্গল কলকাতা লিগের প্রথম বিভাগে উঠলে মোহনবাগান কর্মকর্তা এবং সমর্থকেরা তা ভালোভাবে নেননি। যদিও ইস্টবেঙ্গলে বহু ঘটি এবং মোহনবাগানে অনেক বাঙাল খেলোয়াড় গোড়ার থেকেই ছিল। দু দলের মধ্যে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ এই দুই উপসাম্প্রদায়িকতা টানাপোড়েন বরাবরই ছিল। ১৯৪৬ সালে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনার দিনগুলোতেও খেলার মাঠে ঘটি বাঙাল দ্বন্দ্বের ঘাটতি হয়নি। ওই বছর দু দলে ফিরতি লিগ ম্যাচ গোলশূন্য শেষ হয় এবং ইস্টবেঙ্গল লিগ জয় করে। মাঠে ও মাঠের বাইরে দর্শকের মধ্যে ব্যাপক হাঙ্গামা হয়। ইস্টবেঙ্গল সমর্থকেরা মোহনবাগান তাঁবু আক্রমণ করে। আইএফের সভাপতি মেজর স্ট্যান হেপ হস্তক্ষেপ করেন এবং হিংসা রোধে দু দলকেই উদ্যোগী হতে বলেন। এই দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করে ১৯৪৭-এর দেশভাগের পর থেকে। তখন থেকেই পূর্ববঙ্গ থেকে ভিটেহারা অজস্র মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গীয় বাঙালি স্বার্থের সংঘাত প্রকট হয়। পূর্ববঙ্গীয় জীবন সংগ্রাম ও আত্মমর্যাদার প্রতীক হয়ে ওঠে ফুটবল মাঠের লড়াই। ১৯৪৯ থেকে ১৯৫৩ পর্যন্ত কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ধারাবাহিক জয় এক ধরনের সাংস্কৃতিক বিজয়ের অস্ত্র হয়ে ওঠে। ৫০ থেকে ৬০-এর দশক পর্যন্ত এই দুই দলে খেলাকে কেন্দ্র করে ময়দানে দাঙ্গা হাঙ্গামা সামলাতে পুলিশকে নিয়মিত লাঠিচার্জ বা টিয়ার গ্যাস সেলও ফাটাতে হতো। ১৯৫১ সাল থেকে আইএফএ তাদের আয়োজিত খেলা সামলানোর জন্য নিয়মিত পুলিশি প্রহরার ব্যবস্থা করে। ১৯৫৫ সাল নাগাদ মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় কলকাতা ফুটবলে হিংসা এবং বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে বাধ্য হন। স্বাধীনতা পরবর্তী দুটি দশকে উদ্বাস্তুরা কমিউনিস্ট পার্টির ছাতার নিচে আশ্রয় নেয়, আর খেলার ময়দানে তাদের আশা ভরসা সমর্থক হয়ে ওঠে ইস্টবেঙ্গল ক্লাব। ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযোদ্ধার প্রেক্ষিতে আবার শরণার্থীর ঢল নামে এই বাংলায়। গোটা ৭০ দশকে তাই ঘটি বাঙাল লড়াইয়ের এক নতুন অধ্যায়। ১৯৭৫-এ সিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারের পর সেই যন্ত্রণাক্লিষ্ট রাতে স্মৃতিচারণ করেছেন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। ম্যাচের শেষে প্রায় ৩ ঘন্টা কেটে গিয়েছে। ঘড়িতে রাত ৯টা বাজে। তাঁবুর ফাঁক দিয়ে দেখলাম তখনও হাজার জনতা তাঁবু ঘিরে রেখেছে। পেছনে দরজা দিয়ে কোনো রকম পালিয়ে গঙ্গার কাছে রেস্তোরাঁয় গিয়ে বসে রইলাম। আমার সঙ্গে ছিল প্রসূন ব্যানার্জি। রাত ২:৩০-এর সময় পুলিশের গাড়ি নিয়ে এসে শৈলেন মান্না আমাদের উদ্ধার করে ইলিয়ট রোডের মেসে নিয়ে গেলেন। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায় ঘটি বাঙাল দ্বন্দ্বের রূপ। ৮০-র দশকের পৌঁছে স্বাধীনতা পরবর্তী দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের উদ্বাস্তু পরিবারের বাঙালদের ঐতিহাসিক প্রেক্ষাপট ক্রমশ ধূসর হয়। ক্রমশ বহু ঘটি ইস্টবেঙ্গল সমর্থক এবং বহু বাঙালি মোহনবাগান সমর্থকে পরিণত হয়। ওপার বাংলা থেকে আসা বিপুল জনগোষ্ঠী ক্রমশ এপার বাংলার সমাজের মূল স্রোতে মিশে যেতে থাকে।
1980 সালের 16ই আগস্টে যে বিরোধের হিংস্র চেহারা দেখা গিয়েছিল তাও ক্রমশ মিলিয়ে যায় দুটি ক্লাব গোষ্ঠীতে, ঠিক যেন আর্জেন্টিনা রিভার প্লেট বোকা জুনিয়র্স, স্পেনের বার্সেলোনা রিয়াল মাদ্রিদ বা ইতালির এসি মিলান ইন্টার মিলান বা ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনালের মতো চির প্রতিদ্বন্দ্বী তারা। এই অন্তহীন রেষারেষির কিন্তু শেষ হয় না। 21 শতকেও তাদের এই যুদ্ধ চিংড়ি আর লড়াইয়ের রূপে বহমান থাকে। পুরনো ঘটি বাঙাল দ্বন্দ্ব বিশ্বায়িত অর্থনীতি দুনিয়ায় নতুন চেহারায় আত্মপ্রকাশ করে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।